তাদের ভূত। মাঝরাতে মাঝে, মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে যেত। মনে হতো ছাদের মধ্যে কিছু একটা লাফাচ্ছে, হাঁটতেছে। মানে কেউ মনে হচ্ছে ফুটবল খেলতেছে এরকম কিছু আওয়াজ ছাদের মধ্যে পাওয়া যেত। তো মাঝে, মাঝে ভাবতাম হয়তোবা এটা ওইভাবে না নিলেও, কিন্তু আস্তে, আস্তে বিষয়গুলো আরো জটিল হতে লাগলো। মানে ক্রমেই মধ্যরাত, রাত ২টার পর থেকে এরকম আওয়াজ মনে হচ্ছে যে ছাদের মধ্যে কেউ ফুটবল খেললে যেরকম আওয়াজ হয়, ফুটবল যেমন লাফালে টপ টপ করে আওয়াজ হয়, ওরকম আওয়াজ। তো এরকম আওয়াজগুলো মাঝে, মাঝে হতো। তবে পূর্ণিমা অমাবস্যা যেটা হতো সেটা আরো এবং হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে আরো ভয়ানক বিষয় যে হঠাৎ করে পূর্ণিমা রাতে ছাদের মধ্যে কেমন যেন অট্ট হাসি খুব মৃদু করে কেন হাসতেছিল। কিন্তু অত রাত করে তো ছাদের মধ্যে কারো যাওয়ার কথা নয়। ছাদের দরজা বন্ধ, জানলা বন্ধ। তো এত রাত করে ছাদের মধ্যে কে যাবে, কে হাঁটবে কিছুই বুঝতে পারলাম না। আর বোঝার মানে আর ছাদের উপরে এই যে গাছ, ছাদের উপরে গাছগুলা, পালাগুলা ছিল অন্যরকম গ্রামগঞ্জ এলাকা। মনে একটু ভয় ছিল, ভীতি ছিল। কিন্তু আ রাত করে তো বাসায় তেমন কেউ নাই। তাহলে ছাদে যাবে কে? তো যাই হোক আমি ওটাকে অতটা সন্দেহ চোখে না নিলেও পরবর্তীতে যেটা হলো সেটা আর কল্পনা করতে পারলাম না। ঠিক আমাবস্যা রাত ১২টা একই হঠাৎ করে বিকট দাম দাম কেমনভাবে মানে ছাদে আওয়াজ হচ্ছে। মনে হয় ছাদের মধ্যে কেউ মানে বড়, বড় ইট পাটকেল যেমন ছাদের মধ্যে ভাঙলে আওয়াজ হয় ওরকম মানে কেউ ছুঁড়ে মারছে। তো হঠাৎ করে এরকম অদ্ভুত আওয়াজ শুনে আমি আর কিছুতেই বাসায় বসে থাকতে পারলাম না। আমি ছাদের দরজা খুলে যে ছাদে উঠলাম। ওঠার পরে ১ম দিকে যখন তাকালাম তো ছাদে লাইট দিয়ে এদিক ওদিক খুঁজলাম। কোথাও কিছু কিন্তু দেখতে পারতেছিলাম না। পরবর্তীতে যেটা হলো কিছু একটা মনে হলো হাঁটার সময় আমার পিছনে কিছু একটা মনে হয়। আমার মনে হলো যে পিছনে কেউ হয়তোবা হাঁটছে এরকম কিছু একটা। পিছনে তাকালাম কেউ নাই কিন্তু যা হলো তা আসলেই ভাষায় প্রকাশ করা না। সামনে ছাদের উপরে যে গাছটা ছিল ঠিক গাছটার দিকে তাকাতেই আমার চোখ ঠিক কি বলবো আমি ভাষা কথা বলার ভাষাটাই হারিয়ে ফেললাম। তো ঠিক উম সাদা কাপড় পরা একটা মহিলা ওই গাছের উপরে পাতার মধ্যে বসে আছে। তো ওটা দেখার পরে স্বাভাবিক আমি তো আর স্বাভাবিক থাকার কথা না। আমি আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলতেছিলাম ভয়ে। তো মনে অনেকটা সাহস করে আমি বললাম, "এই কে রে?" এই ছাদের মধ্যে গাছের উপরে বসে রয়েছে মাঝরাতে। তো ও মিসকি একটা হাসি দিল। মানে হাসিটা লাইট জ্বললে ওর মুখের মাঝে লাইট দিলাম, ও হাসতেছিল। তো চেহারাটা কিন্তু অনেক সুন্দরী ছিল। চেহারাটার মধ্যে ওরকম বীভৎস তেমন কিছু ছিল না। তো আমি অনেকটা ভয়ে বললাম, "তো তো তুমি কে? আর এখানে কি করতেছো? আর গাছে উঠলা কিভাবে? রাত করে এখান থেকে কইছে তোমাকে তো আমি চিনি না। এ বাসায় তুমি কইতে আসলা?" তো এমন সময় সে তো হাসিটা হঠাৎ করে জুড়ে হাসতেছিল। তো আমার কিছুটা ভয় হচ্ছিল। তো আমি তো বুঝতে পারছিলাম যে আসলে এটা তো স্বাভাবিক কিছুই না, অস্বাভাবিক কিছু। কিন্তু আমি তো ওই সময় মনে প্রচণ্ড সাহস উম রাখছিলাম যে আজ যদি সাহস হারাই হয়তো আমার বড় কোনো ক্ষতি করবে। তো বলতেছিল ১ম এ হাসতে, হাসতে বলতেছে, "এ ভয় ভয়" হাসতেছিল। তো আমি ভাবছিলাম, তুমি কে? কথা বলো।" তো অনেকবার হাসে ও বলতেছিল, "এহ ভয় পাইস না। আমি এখানে থাকি। আমার এখান দিয়ে পূর্ণিমা অমাবস্যার রাতে আমি হাঁটি, খেলা করি। আমার ভাল লাগে আমি করি। তো তোর সমস্যা? তুই ছাদে আসিস কেন?" আমি বললাম, আমি তো জানি না তুমি আমাকে ছাদে আসবা কেন?" তো বলল, "এই তোর ছাদ মানি? এখানে আমরা আরো ১০০ বছর আগে থেকে এই ছাদে এই রাস্তায় হাঁটি। তোরা এখানে বিল্ডিং করার পরে আমরা এখানে হাঁটতে যাওয়ার রাস্তা আমাদের সমস্যা হচ্ছে। আমরা রাতে আসি। আমরা তোর কোনো ক্ষতি করতেছি না। তোর দাদার দাদার পূর্বপুরুষ যে ছিল তার সাথে আমি ছিলাম। তাই তোর আর কোনো ক্ষতি করতেছি না। তা না হলে কবেই তোর এখন ঘাড় মটকে ফেললাম।" তো আমি মনে, মনে ভাবলাম যে আসলে এটা হয়তো আমার দাদা পূর্বপুরুষে কেউ হয়তোবা পালে এরকম একটা জিনিস হবে আরকি। তো আমি মনে একটু সাহস পেলাম। আচ্ছা ঠিক আছে আমার দাদার সাথে ছিল। তাহলে আ আ আ আ আ এখানে আসো আমাকে ভয় পাই না আমরা? তো বলল হাসি দেয় ও বলতেছিল, "এই আমাকে ভয় পাওয়ার কিছু নাই। আমি তোর ক্ষতি করব না। তবে মনে রাখিস যদি বারবার এভাবে আমার রাতে আমাকে বিরক্ত করিস তাহলে কিন্তু তোর ঘাট মটকে দিব।" আমি বললাম, "না আমরা বিরক্ত করব না। কিন্তু এভাবে তুমি যে মাঝরাতে আওয়াজ করো তাহলে আমার ঘুমাতে সমস্যা হবে না?"
তো বলল, "ঠিক আছে, তোর মাঝরাতে আমি তোদের ঘুমে আর ডিস্টার্ব করব না, কিন্তু বিরক্ত করব না মাঝরাতে তোকে আমি। কিন্তু কথা হচ্ছে আমাকে প্রতি বছর আমাকে মিষ্টি দিবি শ কেজি করে। যদি দেস তবে আমি তোকে আর এভাবে তোদেরকে বিরক্ত করব না। আর না হয় আস্তে, আস্তে তোদেরও ক্ষতি করা শুরু করব।" তো আমি বললাম, ঠিক আছে, তোমরা যখন আমার পূর্বপুরুষের সাথে ছিলা, আমি তোমাদের কথা মতো আমি শ কেজি মিষ্টি নদীর ধারে দিয়ে দিব। তোমরা আজকের পর আর আইসো না। বলল, "যা, আজকের পর আমি আসবো না। তবে হ্যাঁ, যদি তোদের কখনো কোনো প্রয়োজন পড়ে তবে আমাকে ডাকিস। আমি অবশ্যই আসবো।" তো সেদিন থেকে আসলে যখনই এই ডাকতাম, কোনো বিশেষ ধরনের প্রয়োজন পড়তো, তো সে চলে আসতো। তো পরবর্তী আমি তাকে জিজ্ঞেস করলাম, "আসলে তুমি তো একটা মহিলা, আসলে তুমি কে? বলো তো? তুমি কি ভূত?" ও আরেকটা অট্ট হাসি দিয়ে, "আরে বোকা না, আমি ভূত, কোনো ভূত না। আমি হচ্ছে একজন পরী।" তো আমি তো আসলে শুনে এত অবাক হলাম যে, আরে পরীর সাথে কথা বলতেছি, কতদিনের বাসনা, পরীর সাথে বিয়ে শাদী করবো, আমার অনেক স্বপ্ন ছিল। তো এই কথা বলবো বলবো বলবো, ও ধমকে বলতেছিল, "এই, মনে উল্টা পাল্টা কিছু চিন্তা আসবি না।" আমি তো মনে মনে ভাবতেছিলাম, কি করে আমার মনে কথা জানলো। বললো, "ঠিক মতো চলাফেরা কর, নামাজ পড়বি, ঠিক মতো চলবি, যদি বিশেষ কোনো দরকার হয় আমাদের ডাকবি, আমরা আসবো।" তো ওইদিনকার পর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। আর যদি বিশেষ কোনো দরকার পড়তো তাহলে ওকে ডাকলে ও আসতো এবং যত পারে আল্লাহর রহমতে সহযোগিতা করতো। তো আশা করি আবার সাথে অনেকে খারাপ আছে, কিন্তু ওদের সাথে ও লাস্টে একটা বলে গেল, "এই, সবসময় ২য় বার যদি আওয়াজ হয় কখনো, এইভাবে কখনো ছাদে আসবি না।" আমারটি আমাদের এখানেও কিন্তু আমি একা না, আরও একজন আছে। ওদের মধ্যে কিন্তু একজন আছে অনেক খারাপ। সাবধান। ওর সামনে পড়লে কিন্তু ক্ষতি না করে ছাড়ে না। তো এরপর থেকে আমি ওইরকম কোনো আওয়াজ, হঠাৎ অমাবস্যা পূর্ণিমায় আওয়াজ হতো, কিন্তু আমি কিন্তু আর ওই ছাদে যেতাম না। আমার দরকার হলে আবার ডাকলে এমনি পেতাম। তো এভাবেই আসলে চলতে থাকলো বাকি দিনগুলা।